নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অতিরিক্ত বৃষ্টিতে নদীর পাড় ভেঙে তলিয়ে গেল তিনটি বাড়ি। দেউচা পাচামির কয়লা শিল্পের জন্য তুলে দিল নিয়োগপত্র জেলা শাসক। ইলপাড়া জলাধারে ফাটল ধরা পিলার ভেঙে বসে গেল সিউড়িতে। বড়া গ্রামের তৃণমূল নেতার খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। সোনাঝুরি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার। উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির সাঁইথিয়ার দেউচাতে। ঝাড়খণ্ড ও বীরভূমে গত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নদ নদী ফুলে ফেঁপে উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি থেকে চাষ জমি। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা গ্রামের আঁকুড়ে পাড়াতে হিংলো নদীর জলে ইতিমধ্যেই নদীর পাড় ভেঙে তলিয়ে গেছে 3টি বাড়ি। ওই পাড়াতে নদীর পাড়ে রয়েছে প্রায় 40টি পরিবার। তারা প্রত্যেকেই এই মুহূর্তে আতঙ্কিত। নদীতে তলিয়ে যাওয়া 3টি বাড়ির সদস্যদের রাখা হয়েছে এলাকার প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ জায়গায়। গতকাল ওই এলাকা পরিদর্শন করেছেন দুবরাজপুরের বিডিও রাজা আদক ও তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। আজ বৃহস্পতিবার 7ই আগস্ট লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী ওই 3টি পরিবারের হাতে 1 বস্তা চাল, ডাল, আলু, তেল, জামাকাপড়, কম্বল ও নগদ অর্থসহ আরও অনেক কিছু তুলে দেন। পাশাপাশি বিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রত্যেককে খাওয়া দাওয়া সহ অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অঞ্চল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই হিংলো নদীর পাড় থেকে পাকাপাকিভাবে ওই 40টি পরিবারকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বাসস্থানের চিন্তাভাবনা করছে অঞ্চল তৃণমূল নেতৃত্ব বলে জানা গেছে। এই নিয়ে দুবরাজপুরের বিডিওর সঙ্গে এক প্রস্তর আলোচনা হয়েছে। এদিন তৃণমূলের অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, আজকে আমরা তৃণমূল কংগ্রেসের লোবা অঞ্চল কমিটি থেকে আমাদের পলাশডাঙ্গার বুথে আঁকুড়ে পাড়ার 3টে বাড়ি হিংলো নদীর জলে একদম বাড়িগুলো ভেঙে গেছে, বাড়িগুলো হিংলোর জলে চলে গেছে। ওই বসতিটা হলো আকুড়িপাড়া হলো হিংলোর বাঁধের উপরে সব বসতি। 40টা পরিবার আছে। ভয়াবহ অবস্থা। 3টে বাড়ি জলের তলায় চলে গেছে। সেই 3টে বাড়ির পরিবার লোকজনকে আমরা পলাশডাঙ্গা স্কুলে শিফটিং করেছি এবং ওদের দায়িত্ব নিয়েছি। সমস্ত থাকা, খাওয়া দাওয়া, পড়া সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের লোবা অঞ্চলের কমিটির দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালন করব এবং আরও যারা বাড়িগুলো আছে আমরা ওইখানে দেখাশোনা করছি। যেসব বাড়িগুলো ক্ষয়ক্ষতি হবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে পূর্ণ সহযোগিতা করব। সমস্ত রকম আশ্বাস দিয়েছি আমরা যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের কোনো অসুবিধা নাই, আমরা আপনাদের পাশে আছি, সমস্ত রকম আমরা দেখব। ওনাদেরকে দিলাম আমরা কম্বল দিলাম, শাড়ি দিলাম, চাল দিলাম, আলু দিলাম, পেঁয়াজ দিলাম, নুন দিলাম, তেল দিলাম আর আর্থিক কিছু আমরা ওদেরকে আর্থিক সহযোগিতা করলাম। যাদের বাড়ি তলিয়ে গেছে তাদেরকে কোথায় শিফটিং করে? তাদেরকে আমরা করেছি পলাশডাঙ্গা স্কুল, প্রাইমারি স্কুলে আমরা শিফটিং করেছি। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব। কটা পরিবার আছে ওখানে? 3টে পরিবার আছে। 3টে পরিবার আছে। পাড়ার অবস্থা খুবই খারাপ। আপনার নাম? আমার নাম তৃণমূল কংগ্রেসের লোবা অঞ্চলের সভাপতি পিনাকি চক্রবর্তী। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দেউচা পাচামি কয়লা শিল্পের জন্য 17 জনকে চতুর্থ শ্রেণী পদে নিয়োগপত্র তুলে দিলেন জেলা শাসক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি কয়লা শিল্প। কয়লা শিল্পকে বাস্তব রূপ দিতে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে মোহাম্মদবাজার ব্লকের চানামুজায়। প্রথম বিভাগের কাজ পাথর উত্তোলন শুরু হয়েছে। বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী দেউচা পাচামি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই শিল্প শুরু হলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, বেকারত্বের পরিমাণ কমবে, বাইরে আর কাজ করতে যেতে হবে না। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ শুরুর আগে থেকে ইতিমধ্যে চাকরি প্রদান কর্মসূচি জেলা প্রশাসনের হাত দিয়ে করতে শুরু করেছেন, যেখানে পুলিশের নিয়োগপত্র এবং চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপত্র ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে।
জমিদাতাদের যেখানে প্রায় 1500 অধিক চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এছাড়াও আজ বৃহস্পতিবার 7ই আগস্ট জেলা শাসকের হাত দিয়ে প্রায় চতুর্থ শ্রেণী পদে নিয়োগপত্র তুলে দেওয়া হলো 17 জনকে, যেখানে তারা জেলা শাসকের হাত দিয়ে এই নিয়োগপত্র গ্রহণ করেন। এই জন্যই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, এডিএম নিতু শুক্লা সহ বিভিন্ন আধিকারিকরা, যেখানে চাকরি পেয়ে খুশি ও সকল আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে জমিদাতারা। ইতিমধ্যে প্রচুর পরিমাণে কাজ শুরুর আগেই চাকরি প্রদান করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। খনন কার্য শুরু হয়েছে। মোট এখনও পর্যন্ত প্রায় 1800-র কাছাকাছি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজ বৃহস্পতিবার 7ই আগস্ট বীরভূমের সিউড়ি তিলপাড়া জলাধারে ফাটল ধরা 4টি পিলার এক্সটেনশন ডিভাইস ভেঙে বসে গেল। ময়ূরাক্ষী নদীতে অতিরিক্ত জলের চাপে এই ঘটনা বলে জানা গিয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে তিলপাড়া ব্রিজে। তিলপাড়া জলাধার থেকে ভাঙা ডিভাইডারের গেটগুলি বন্ধ রেখে বাকি গেটগুলি দিয়ে ধীরে ধীরে জল ছাড়া হচ্ছে ময়ূরাক্ষী নদীতে। এদিন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, এখানে আমাদের এসি সাহেব আছেন, ইঞ্জিনিয়ার, উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন যে ছোট 4 চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে, মোটরসাইকেল ওগুলো রেস্ট্রিক্ট করতে হবে। তো সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি। আমরা কিছু বাইকগুলোকে আটকে হচ্ছে, যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রেস্ট্রিকশন হবে। এখন কোনো বাকি ছোট গাড়ি বগেরা আমরা অ্যালাউ করছি না। যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে কোনো গাড়ি বগেরা ভেহিকেল অ্যালাউ হবে না। আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন, অতক্ষণ রিপেয়ার চলছে, ততক্ষণ আমাদের রেস্ট্রিকশন চলবে। বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে, কারণ একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন। অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে, ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে। পরে কি বাইক চলাচল বন্ধ হতে পারে? হ্যাঁ, এখনই বন্ধ হয়ে যাবে, একটু পরেই বন্ধ করে দেবো। সেটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আপনার কত কি ক্ষতি হয়েছে কি নেই সেটা উনি আপনাকে আরো ভালো করে বলতে পারবেন। ঠিক আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। কাকরতলা থানার বড়া গ্রামে নিয়ামুল খুনে জড়িতদের মধ্যে ফের একজন ধৃত সিউড়ি এলাকা থেকে। খয়রাসুল ব্লক এলাকার খুনোখুনির ঘটনা বহমান। সেরূপ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাকরতলা থানার বড়া গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী শেখ নিয়ামুল দলীয় কাজ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হয়। পরবর্তীতে মৃতের ভাই শেখ এনামুল স্থানীয় কাকরতলা থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের মধ্যে 9 জনকে পৃথক পৃথকভাবে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। অনুরূপ গতকাল বুধবার 6 আগস্ট কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামুল খুনে জড়িতদের একজন সিউড়ি এলাকায় রয়েছে। সেই সূত্রে স্থানীয় থানার এসআই ইমতিয়াজ আলী কাকরতলার বড়ার নিয়ামুল হত্যা মামলায় বড়া এলাকার পলাতক ওয়ান্টেড এফআইআরে অভিযুক্ত শেখ মহিবুলকে গ্রেপ্তার করে থানায় আনেন। বৃহস্পতিবার 7ই আগস্ট ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান বলে জানা যায়। উল্লেখ্য, নিয়ামুল খুনে জড়িতদের মধ্যে এ পর্যন্ত মোট 10 জন ধরা পড়েছে, যার মধ্যে 9 জন জেল হেফাজতে। শীঘ্রই বাকিরা ধরা পড়বে বলে পুলিশ আশা করছে। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। আজ বৃহস্পতিবার 7ই আগস্ট 7 সকালে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করা হয়। সোনাঝুরি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, গলায় ওড়না ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন। প্রাথমিকভাবে খুনের সন্দেহ করছে পুলিশ। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন। মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। ঘটনার তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ ঘটনা তদন্ত করছে কিভাবে এই খুনের ঘটনা ঘটল। এদিন সোনাঝুরির এক ব্যবসাদার জানান, সকালবেলাতে যে একটা বডি পাওয়া গেছে, তো আমি এসে দেখলাম হ্যাঁ এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পাওয়া গেছে। তো মহিলাটা যেটা ছবি দেখলাম, নিজের চোখে দেখিনি, ছবি দেখলাম, তো আমাদের এখানে লোকাল নয় মনে হলো, বাইরের বটে। তো পুলিশ তদন্ত করবে। কি হতে পারে মনে হচ্ছে এটা? এবার কী মনে হচ্ছে দেখুন, এবার তো দেখে ছবি দেখে মনে হচ্ছে তো মারধর করেছে, মারধর করার পর এখানে ফেলে গেছে। আমার তো মনে হচ্ছে এটাই। এরকম জায়গায় এইসব জায়গায় এই ঘটনা কেন হচ্ছে এরকম ভাবে আপনার? এটা তো যেটা হচ্ছে আমাদের খুব খারাপ লাগলো ব্যাপারটা, কেন যেটা হয়েছে এটা উচিত হয়নি। এখানে এত লোক ব্যবসা করে খায়, সেখানে এইরকম করে একটা বডি পড়ে থাকছে, সেটা আমাদেরও একটা খারাপের জায়গা এবং পেটে খাওয়ার জায়গাটাকে নষ্ট করার মতো হচ্ছে। কিন্তু আমরা এটা নিয়ে আমরা থানাতে একটা কমপ্লেন করবো যে এটা একটু দেখুন, রাতে পুরো পুলিশ বাড়ান, টহলদার বাড়ান। কেন জঙ্গলে এরকম প্রত্যেকবার যদি হতে থাকে
তো এক তো ভয়ে তো লোকে আসবে না এখানে, শান্তিনিকেতনে আসবে না, কারণ সোনাঝুরিতে একটা নাম আছে। এটা তো এখানে বাইরের পর্যটকরা সেখানে থাকে এবং আনন্দ উপভোগ করে। সেখানে যদি এরকম ঘটনা ঘটে, কাস্টমার তো আসবেই না এবং লোকরা আসবে না। আমার নাম তন্ময় মিত্র। অন্যদিকে বিজেপির বোলপুর সাংগঠনিক সভাপতি বলেন, সত্যি কথা বলতে গেলে বীরভূম জেলা পশ্চিমবাংলার মধ্যে অন্য জায়গা, আবার সেই বীরভূম জেলার মধ্যে বোলপুর সাব ডিভিশন এখন অত্যাচারী, ধর্ষণকারী, সমাজবিরোধী, উচ্ছৃঙ্খল ব্যক্তিদের একটা মুক্ত রাজ্য তৈরি হয়েছে। যত ঘটনা, যত কাণ্ড এই বোলপুর সাব ডিভিশনে দেখতে পাবেন। তাই আমরাও সকালে 8টা-9টার সময় আমিও খবর পেয়েছি যে অজানা এক মহিলা ওখানে পড়ে আছে। তার ছবি যেটা দেখলাম, পাথরে মাথায় ঠুকেছে বা বিভিন্ন ক্ষতবিক্ষত চিহ্ন আছে। নাটক করে গলায় একটা গামছা বা ওড়না লাগিয়ে শুয়েই আছে, গাছে বেঁধে দেওয়া আছে। মানে যেমন আমরা গরু ছাগল গাছে বেঁধে দিই, দিয়ে মালিক নিশ্চিন্তে ঘর যায়, সেই রকমভাবে ডেড বডিটি ফেলে চলে গেছে। চেহারা দেখে যেটা মনে হলো যে মেয়েটির বয়স 20 থেকে 25 বছর হবে। কিন্তু এই ঘটনা বোলপুরে আর কত ঘটবে? কিছুদিন আগে শুনলাম প্রান্তিক এলাকাতে কোনো হোটেল থেকে মধুচক্রের আসর ভেঙেছে। তো এখানকার ডিআইবি, এখানকার পুলিশ জানে না যে কোথায় কি করছে? সমস্ত কিছু টাকার বিনিময়ে এখানে রমরমিয়ে চলছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নানুরে খালা পাপুরিতে যে মেয়েটি দিশা মণ্ডল, সে যে ধর্ষণ করে খুন করে মাটি পুঁতে দেওয়া হলো, তার বডি উদ্ধার হলো, বলছে নাকি বডি এখনও শনাক্তকরণ হয়নি। কবে হবে? এখনও সেদিনে আমি ডেপুটেশন দিয়েছিলাম নানুর থানায়, 3টি মেয়ে নিখোঁজ। তার মধ্যে সেই 3টির একটাও পুলিশ এখনও সঠিকভাবে তাকে বের করতে পারেনি বা তার বাড়িতে পৌঁছে দিতে পারেনি। যদি ধরিনি যে দিশা মণ্ডলের ওটা ওর মা বাবা বলেছে যে ওর না, সেই ওড়না দেখে, পোশাক দেখে বলেছে এই মেয়ে আমাদের, তাহলে যদি তাই হয়, তাহলে আজকে এখানে বোলপুর সাব ডিভিশন বীরভূম জেলার প্রশাসন তার অভিযোগ পর্যন্ত দায়ের করাতে পারলো না। আমার কাছে যেটুকু খবর, খালার পাঁপুড়ি প্রায় লেগে গিয়েছে, একটাই গ্রাম হয়ে গিয়েছে। ওখানে বেশ কিছু প্রভাবশালী লোক তার বাড়িতে 24 ঘন্টা ডিউটি দিয়ে ঘিরে রাখছে। তার মা বাবা যখন সিয়ান হসপিটালে বডি শনাক্তকরণ করতে আসছিল, তখন সেই তৃণমূলের নেতা এবং নানুর থানার পুলিশ যৌথ উদ্যোগে তাকে তুলে নিয়ে যায় থানায়। তার 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্রেন ওয়াশ মানে তোমাকে টাকা দেওয়া হবে, টাকা না নিলে তোমাকে ভয় দেখানো হবে, ভয় না মানলে তোমাকে খুন করা হবে, এবং যে ওর বান্ধবী ছিল তাকেও মার্ডার করা হবে বলে এই রকম একটা প্রচার। আর বান্ধবী সেই ভয়ে তার বাড়ির চাপে সে বলছে আমার সামনে সে আত্মহত্যা করেছে। তাহলে 19 তারিখে নিখোঁজ, যদি 19 তারিখে আত্মহত্যা করেছে, 24 তারিখে ডেড বডি বেরিয়েছে, তাহলে এতদিন ওই মেয়েটি তার মা বাবাকে বলল না কেন, বা যার মেয়ে তার বাড়িতে বলল না কেন, বা কোনো আত্মীয় স্বজন, স্কুল মাস্টার, দিদিমণি কাউকে বলল না কেন? মানে ও আতঙ্কিত হয়ে প্রেসারে চাপে পড়ে ওই কথা বলতে বাধ্য হচ্ছে। তাহলে আমার কথা, আজকে তো আমি এখানকার ওসিকে ফোন করলাম, ওসিকে বললাম আমার তো আতঙ্ক, আমার বাড়ির মেয়ে নয় তো, আমি বাড়িতে ফোন করি জানি আমার কোনো বাড়ির মেয়ে বটে কিনা। অতএব এই রকম পরিবেশ এখানে তৈরি হয়েছে, সম্পূর্ণ ব্যর্থতা তৃণমূল। আর তৃণমূলের পোষা, মানে পদলেহন করে এবং পোষা হয়ে গিয়েছে পুলিশ। সেই পুলিশ তৃণমূল যেখানে মাথা লাগাবে সেখানে ওরা কিছু করবে না। দুষ্কৃতীরা সবসময় শান্তিনিকেতনকে কেন পছন্দ করে, ভয়কে কেন পছন্দ করে যে ফেলে দেওয়া? এটা কেন, এটা বুঝতে পারছেন না? না, তৃণমূল দলের 7 জনের কোর কমিটি, তার মধ্যে 6 জনের বাড়ি বোলপুর এলাকায় এই সাব ডিভিশনে। অতএব এখানটা মুক্ত রাজ্য বেশি, এখানে পুলিশ প্রশাসনের উপর তৃণমূলের প্রেসার চাপটা বেশি। অতএব এখানে মুক্ত রাজ্য তৈরি হয়েছে, স্বর্গরাজ্য তৈরি হয়েছে অপকর্ম করার, আর সেই অপকর্মগুলো এখানে ঘটছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমি নানুরে সেদিন থানায় বলেছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বড়লোক, মধ্যবিত্ত, গরিব, খেটে খাওয়া, প্রান্তিক, আমি কিচ্ছু বুঝবো না। যে অত্যাচারিত হবে, যে এখানে দুষ্কৃতী সমাজবিরোধীদের দ্বারা আক্রান্ত হবে, তার পাশে ভারতীয় জনতা পার্টি 100% পাশে থেকে তাকে সহযোগিতা করবে এবং তার জন্য লড়াই জারি করবে। আমরা নানুরে ডেপুটেশন দিয়েছি, প্রায়ই 1 দিন 2 দিন পর পর আমরা যে কোনো আন্দোলন করছি যে মেয়েদের সুরক্ষা এখানে দিতে হবে।
সেই সুরক্ষা এখানকার প্রশাসন, এখানকার তৃণমূল দিতে পারছে না। তার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নামব। হয়তো কাল থেকে আমি আলাদা রকম কোনো চিন্তাভাবনা নিয়ে আলাদা কার্যক্রম শুরু করব, এটাও আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার 7ই আগস্ট উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির আয়োজিত হল সাঁইথিয়ার দেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের বীরভূম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই সচেতনতা শিবির দেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয় মাঠে চলবে 7ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত। এদিন উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা আধিকারিক অভিষেক মণ্ডল, সায়রা বানু খাতুন এবং সানাজ খাতুন, সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ। এ ব্যাপারে এদিন বিস্তারিত জানান সোসাইটির সম্পাদক মোহাম্মদ রফিক। আজকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে দেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয় মাঠে একটা আলোচনা সভার আয়োজন করা হয়। এই প্রোগ্রামে আমরা ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের পক্ষ থেকে এবং সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই ক্যাম্পটি আয়োজন করি। আমাদের এই ক্যাম্পটি চলবে 4 দিন, অর্থাৎ 7ই আগস্ট, 8ই আগস্ট, 9ই আগস্ট এবং 10ই আগস্ট। এই ক্যাম্পে সমস্ত সাধারণ মানুষকে ক্রেতা উপভোক্তা বিষয় সম্পর্কে সচেতন করা হয় এবং তারা যাতে পরে কোনো রকম কোনো জটিলতায় পড়ে যায় তাদের বিনা পয়সায় আইনি সাহায্য দেওয়া এই হিসাবে তাদের সচেতন করা হয়। আমার নাম মোহাম্মদ রফিক, আমি সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি সোসাইটির সম্পাদক। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।